ছোটবেলায় তোমরাও নিশ্চয়ই বৃষ্টির জলে এরম কাগজের নৌকা ভাসিয়েছো। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো এই বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়? এর কিছু স্পেসিফিক প্রসেস আছে। চলো বৃষ্টিপাতের এই মেকানিজমগুলো সম্পর্কে আমরা জেনে নিই। আবহবিদরা বৃষ্টিপাত সৃষ্টির সংক্রান্ত দুটি থিওরির কথা বলেছেন, যা হলো বরফ কেলাস তত্ত্ব বা আইস ক্রিস্টাল থিওরি এবং সংঘর্ষ সম্মিলন তত্ত্ব বা কলিশন কোয়ালিসেন্স থিওরি। 1933 সালে নরওয়ের আবহবিদ টর বার্চেরন এই বরফ কেলাস তত্ত্বটির কথা প্রথম বলেন এবং পরবর্তীকালে জার্মান আবহবিদ ডাব্লু ফিন্ডেনসন এই তত্ত্বটিকে মডিফাই করেন। তাই জন্য এই তত্ত্বটিকে বার্চেরন ফিন্ডিসন তত্ত্বও বলা হয়। এই তত্ত্বটিতে কি বলা হয়েছে জানো? মেঘের মধ্যে সূক্ষ্ম বরফকণা এবং জলকণা একসঙ্গে থাকে, আর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামলেও জলকণাগুলি বরফ কণাতে পরিণত হয় না। এমনকি -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও বরফ কণার পরিবর্তে অতি শীতল জলকণাতে পরিণত হয়। আর এই অবস্থায় বায়ু প্রবাহের জন্য মেঘ এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে এবং সূক্ষ্ম সূক্ষ্ম বরফ কণাগুলি শীতল জলকণার মধ্যে প্রবেশ করে, যার ফলে শীতল জলকণাগুলি অতি দ্রুত জমে বরফ কণায় পরিণত হয়। এরপর বরফ কণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হতে থাকে। এর ফলে কি হয় জানো? বরফ কণাগুলি আয়তনে বাড়তে থাকে। আর জানো, যতক্ষণ না পর্যন্ত জলকণাগুলি বরফ কণায় পরিণত হয় ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলতেই থাকে। আর বরফ কণাগুলি আয়তনে বেড়ে যাওয়ার জন্য এর ওজনও বাড়তে থাকে। তাই আকাশে ভেসে থাকতে না পেরে অভিকর্ষজ টানের ফলে নিচের দিকে নামতে থাকে, আর নিচের দিকে উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য বরফ কণাগুলি গলতে শুরু করে। আর বরফ গলে গেলে কি হয় তোমরা তো জানোই, জল হয়ে বৃষ্টিপাত রূপে পৃথিবীতে নেমে আসে। একেই আইস ক্রিস্টাল থিওরি বলে। আর এই প্রক্রিয়াটি সবচেয়ে বেশি কার্যকর কখন হয় বলো তো? -25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই থিওরির মাধ্যমে হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে হওয়া বৃষ্টিপাতের ব্যাখ্যা করা গেলেও ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টির ব্যাখ্যা কিন্তু করা যায় না। তাই পরবর্তীকালে অস্ট্রেলিয়ার আবহবিদ ইজি বয়েন আরও একটি বৃষ্টিপাত সংক্রান্ত থিওরির কথা বলেন। এই তত্ত্বে বলা হয় মেঘের উষ্ণতা হিমাঙ্কের উপরে থাকে, অর্থাৎ বুঝতেই পারছো মেঘটি তুলনামূলকভাবে উষ্ণ থাকে, আর মেঘের মধ্যে ছোট ছোট জলকণাও থাকে। এই জলকণাগুলির এক মেরু ধনাত্মক ও বিপরীত মেরু ঋণাত্মক আয়ন হিসেবে অবস্থান করে। আর তোমরা ফিজিক্যাল সায়েন্সে তো পড়েইছো যে দুটি বিপরীতধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে, ফলে জলকণাগুলি একে অপরের সঙ্গে জুড়ে যায় এবং আকারে বড় ও ভারী হতে থাকে। এবং জলকণাগুলি অত্যন্ত ভারী হওয়ার জন্য বাতাসে ভেসে থাকতে পারে না এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নামতে থাকে। আর নিচের দিকে নামার সময় বড় জলকণাগুলি ছোট জলকণাকে অ্যাবসর্ব করে বড় ওয়াটার ড্রপলেট তৈরি করে, যা বৃষ্টিপাত রূপে পৃথিবী পৃষ্ঠে নেমে আসে। এই রকমভাবে কন্টিনিউ আকর্ষণ এবং সংঘর্ষের মাধ্যমে জলকণাগুলি বৃষ্টিপাত সৃষ্টি করে। তাই একে কলিশন কোয়ালিসেন্স থিওরি বা সংঘর্ষ সম্মিলন তত্ত্ব বলে। তাহলে আমরা এতক্ষণ বৃষ্টিপাতের মেকানিজম সম্পর্কে জানলাম, কিন্তু তোমরা এটা কি জানো
যে বৃষ্টিপাত পৃথিবীর সর্বত্র সমান পরিমাণে হয় না। তাহলে এই বৃষ্টিপাতকে পরিমাপ করব কি করে? 1662 সালে ক্রিস্টোফার রেন বৃষ্টিপাতের পরিমাণ মেজার করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন, যার নাম হলো রেন গজ। আগে এই যন্ত্রে ইঞ্চ স্কেল ব্যবহার করা হলেও বর্তমানে মিলিমিটার স্কেল ব্যবহার করা হয়। আচ্ছা বলো তো, আমাদের পৃথিবীতে সব জায়গায় কি একই ধরনের বৃষ্টিপাত হয়? কখনোই না। আসলে বৈশিষ্ট্য এবং উৎপত্তিগত দিক থেকে বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করা হয়, যা হলো পরিচলন বৃষ্টিপাত, শৈলতক্ষে বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত। বৃষ্টিপাতের এই 3টে ধরন সম্পর্কে আমরা পরে জানব।